সংবিধান জিনিসটা আসলে কি, এটা নিয়ে কিছুটা কনফিউশন আছে সবার মধ্যেই, আমাদের তরুণদের মধ্যে বিশেষ করে। কারণ হচ্ছে আমরা দেখে এসেছি যে সংবিধান জিনিসটা টোটালি কি বলা যায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল আমাদের দেশে। গত 15 বছরে সরকার যেভাবে চেয়েছে সংবিধানকে তারা পরিবর্তন করেছে, তত্ত্বাবধায়ক সরকার তারা বাদ দিয়েছে সংবিধান সংশোধন করে। এবং আমরা বারবার যে সকল রেটরিক আমরা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে দিতে দেখেছি, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে 72-এর সংবিধান। অর্থাৎ সংবিধানকে একটা লিগ্যাল জায়গায় পর্যবসিত করা হয়েছে। এটা একটা লিগ্যাল ডকুমেন্ট যেটা উকিলরা মুসাবিদা করে লেখে, এবং সেই লিগ্যাল ডকুমেন্টটা যখন লেখা হয়ে যাবে তখন সেটাকে অক্ষর বাই অক্ষর আমাকে মেনে চলতে হবে। সংবিধান যে আসলে জনগণের নিজের ইচ্ছা, মানুষ যে তার সমাজের স্বার্থে, তার নিজের স্বার্থে, সকলের স্বার্থে রাষ্ট্রের মতো ইনস্টিটিউশন গড়ে তোলে, এই ইনস্টিটিউশন কিভাবে চলবে, কিভাবে সমাজকে সার্ভ করবে, সেটা সে নিজেই ঠিক করে, সমাজ নিজেই ঠিক করে। তার এই ঠিক করাটা, তার এই ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা ভাষায় যখন প্রকাশিত হয়, সেটা হচ্ছে সংবিধান। এই সেন্সটা আসলে আমাদের মধ্যে গ্রো করার কোনো প্রকার পরিবেশ বা পরিস্থিতি ছিল না। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন যখন আমরা 2024 সালে শুরু করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, আপনারা আমাদের যে পেজটা আছে ফেসবুকে, সেখানে গেলেও দেখবেন ডেসক্রিপশনে লেখা আছে, এবং আমাদের স্টেটমেন্ট একদম প্রথম থেকেই, যখন এটা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় নাই, গণঅভ্যুত্থানের রূপ নেয় নাই, তখন থেকে আমরা বলে আসছি যে যে বেসিক জায়গা থেকে আমরা আন্দোলনটা করছি সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা জিনিস আমরা কোথা থেকে পেলাম? এই তিনটা জিনিস আমরা পেয়েছি বাংলাদেশের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে, স্বাধীনতার ঘোষণাপত্র। এই স্বাধীনতার ঘোষণাপত্রটা কোথা থেকে আসছে? যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, আমাদের দেশের জনগণের ম্যান্ডেট, জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে পুরোপুরিভাবে পাশ কাটিয়ে যখন সামরিক একনায়কতন্ত্র আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেয়, তখন আমরা পাল্টা প্রতিরোধ শুরু করি, মুক্তিযুদ্ধ শুরু করি। এবং এই মুক্তিযুদ্ধ আমরা কেন করছি সেটা আমরা একটা ডকুমেন্টের মাধ্যমে সারা বিশ্বের কাছে প্রকাশ করি, সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এবং সেখানে এই তিনটি মূল নীতির কথা উল্লেখ করা আছে: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। পরবর্তীতে যখন 16 ডিসেম্বরে আমরা পলিটিক্যালি স্বাধীন হই, তখন আমরা দেখতে পাই যে পাকিস্তান পিরিয়ডে, পাকিস্তান রাষ্ট্র হিসেবে যখন এক্সিস্ট করছিল, তখন ইলেক্টেড হওয়া গণপ্রতিনিধিরা, যারা অ্যাকচুয়ালি পাকিস্তানের গণপ্রতিনিধি হওয়ার কথা, তারা একটা সংবিধান আমাদেরকে লিখে উপহার দিলেন। এবং ডক্টর কামাল হোসেন এবং তার কন্যা সারা হোসেন ম্যাম, তারা এখনো খুবই অ্যাক্টিভ এবং অত্যন্ত ভালো একটা অ্যাক্টিভিজম করে যাচ্ছেন আমাদের সমাজে, আইনি দিক থেকে, সাংবিধানিক দিক থেকে। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। কিন্তু এখানে একটা বড় ধরনের গ্যাপ আছে। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যারা মুক্তিযুদ্ধ করেছে, যে সকল গ্রুপ, যে সকল পলিটিক্যাল গ্রুপ, সোশ্যাল গ্রুপ, এবং যে সকল জায়গায় মুক্তিযোদ্ধারা বিভিন্ন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম শুরু করে দিয়েছিলেন, বিভিন্ন ধরনের দেশ চালানোর পন্থা পদ্ধতির ডেভেলপ হচ্ছিল, এগুলোকে পাশ কাটানো হয়েছে সে সময়। টোটালি ভাবে এটাকে সাইড করে দিয়ে পুনরায় পাকিস্তানি আমলের, যেটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলের কন্টিনিউইটি, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লিগাল জুরিডিক্যাল স্ট্রাকচার 72-এর সংবিধানের মাধ্যমে পুনরায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা, সেটাকে আমরা রাজনৈতিকভাবে ইনস্টিটিউশনালি রূপ দিতে পারি নাই। অর্থাৎ আমাদের যে ইনস্টিটিউশনগুলো, আমাদের পুলিশ, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রতিনিধিত্ব সিস্টেম, রিপ্রেজেন্টেশন, আইনসভা, কিভাবে নির্বাচন হবে, নির্বাচন কমিশন, একটা ইনস্টিটিউশনও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের উপর ভিত্তি করে হয় নাই। এখন 72 সংবিধানে ভালো ভালো কথা বলা আছে, 4 মূলনীতি আমরা খুব ভালো করে জানি। বাট এখন পর্যন্ত যতগুলো রেভলিউশন আমরা দেখি, সেটা ফ্রেঞ্চ রেভলিউশন হোক, আমেরিকান রেভলিউশন হোক, প্রত্যেকটা জায়গায় যে ডকুমেন্টের উপর বেস করে ফাইটটা শুরু হয়, যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেটা আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হতে পারে, সেটা ফ্রান্সের যে চার্টার, হিউম্যান রাইটস চার্টার হতে পারে ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। সেটার উপর বেস করে কিন্তু তারা তাদের রাষ্ট্রটা গড়ে তুলেছেন, ইনস্টিটিউশন গড়ে তুলেছেন। আমাদের এখানে এটা একটা ব্যতিক্রম হয়েছে। অর্থাৎ আমাদের জনগণের আকাঙ্ক্ষাটা রাজনৈতিকভাবে ইনস্টিটিউশনালি ডেভেলপ করতে পারে নাই। তো সংবিধানের দিক থেকে আমাদের মনে হয় যে জায়গাটি খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমরা জন আকাঙ্ক্ষার একটা রাষ্ট্র চাই, জন আকাঙ্ক্ষার ইনস্টিটিউশন তৈরি করতে চাই। সেটা করতে গেলে যে ধরনের সংবিধান ডেভেলপ করা দরকার, সেটা আমরা করব। আইনের পাতায় যে অক্ষরগুলো লেখা আছে, এই অক্ষরগুলো আমাদেরকে ডিকটেট করবে না, আমরা জনগণ এই অক্ষরগুলোকে ডিকটেট করব, আমরা জনগণ এই অক্ষরগুলোকে লিখব। এর ভিতর দিয়ে ব্রিটিশ পিরিয়ড থেকে আমাদেরকে যে কলোনিয়াল স্ট্রাকচারের ভিতর নিয়ে যাওয়া হয়েছে, সেটা থেকে আমরা বের হয়ে আসবো।
এর জন্য আসলে বিশাল একটা কনস্টিটিউশনাল রিফর্ম দরকার, সেজন্য কমিশন তৈরি করা যেতে পারে, কিংবা আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচনের দিকে যাব কিনা, নির্বাচনটা কি হবে, সামনের নির্বাচনটা আসলে কি হবে, এই কোশ্চেনটাও আমাদের আসলে চিন্তা করতে হতে পারে। তো এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। তো একদম শেষে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের লড়াইয়ের মধ্যে প্রথম থেকে এই জিনিসটা এমবেডেড ছিল, কারণ আমরা কোটা সংস্কার আন্দোলন যখন শুরু করেছি তখন থেকেই আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা বলে আসছি, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জিনিসটি আমাদের লড়াইয়ের মধ্যে প্রথম থেকে না থাকলে এটা কখনোই গণঅভ্যুত্থানের দিকে যেতে পারতো না। তাই বর্তমান গণঅভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা, যে রাষ্ট্রটা আমরা তৈরি করতে পারি নাই, সেই রাষ্ট্র তৈরি করার জন্য ইনস্টিটিউশনগুলোকে জনগণকে সার্ভ করার জন্য যেভাবে ডেভেলপ করা দরকার কলোনিয়াল স্ট্রাকচারের বাইরে গিয়ে, সেটা করার জন্য যে সাংবিধানিক রিফর্ম দরকার সেটা আমাদের করতে হবে।